আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি কিশলয়। বারুইপুরকে মুক্তাঞ্চল বানাতে চায় কারা? বারুইপুরকে ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে থেকেও বারুইপুরের ল অ্যান্ড অর্ডার, বারুইপুরের পরিস্থিতি সমস্ত কিছুকে নিজেদের হাতে নিয়ে কন্ট্রোল করতে চায় কারা? কারা গণপিটুনি দিয়ে এক নিরীহ নির্দোষ যুবককে, ইন্দ্রজিৎ মণ্ডল, ইন্দ্রজিৎ তাঁতি, তাঁতিপাড়ায় থাকতো বলে ইন্দ্রজিৎ তাঁতি বলা হতো, তাকে খুন করলো। কারা বারুইপুরে রেল লাইন উপড়ে ফেলে, অশান্তি সৃষ্টি করে, ভাঙচুর করে, গণপিটুনি দিয়ে, আগুন লাগিয়ে, উস্কানি দিয়ে মুক্তাঞ্চল তৈরি করার চেষ্টা করলো? ওই বাচ্চা ফুটফুটে মেয়েটা যাকে অকথ্য অত্যাচার করে, ধর্ষণ করে খুন করা হয়, তার দোষীদের কোনো রেহাই নেই। তাদের ফাঁসি দ্রুত দিতে হবে, এই দাবি বাংলার মানুষ জানায়, আমরা প্রত্যেকে জানাই, এবং জবাব চাইছে বাংলা। কবে তাদের ফাঁসি হবে সেই অপেক্ষায় আছে বাংলা। কিন্তু এই ঘটনাকে ব্যবহার করে, হাতিয়ার করে বারুইপুরকে মুক্তাঞ্চল তৈরি করার চেষ্টা কোন দেশদ্রোহী, কোন র্যাডিক্যাল, কোন অ্যান্টি ন্যাশনাল, কোন সাম্প্রদায়িক, কোন মৌলবাদী শক্তি করলো? এবার কয়েকটা অপ্রিয় সত্যি কথা বলি। ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষের একটা লেখা থেকে তথ্য নিয়ে আমি বলছি, তার ওপিনিয়ন থেকে বলছি। বারুইপুরকে বেশ কিছুদিন ধরে টার্গেট করছে একটি জেহাদি গ্রুপ। বারুইপুরে PFI এর শক্ত ঘাঁটি বহুদিন ধরে করার চেষ্টা চলছিল। বারুইপুরে রোহিঙ্গা কলোনি বসানো, ছোট্ট ছোট্ট টিনের বস্তি থেকে শুরু, তারপর গোটা কলোনি, এবং সেখানে সমস্ত অসামাজিক দেশবিরোধী কার্যকলাপ হওয়া, এগুলো বারুইপুরে বহুদিন ধরে চলছিল। বারুইপুরের মানুষ জানে, বারুইপুরের মানুষ জানে যে বারুইপুরে জনবিন্যাস বদলে, পপুলেশন পার্সেন্টেজ বদলে কোন জিহাদ চালানোর চেষ্টা চলছিল বারুইপুরের মানুষ জানে। বারুইপুরের মানুষ জানে লায়েক আলীর মতো লোকেরা CPIM ও বাম ইত্যাদি পার্টির মুখোশ পরে কোন কার্যকলাপ করে বারুইপুরের মানুষ জানে। আর এদেরকে সমর্থন করে দেশ বিরোধী, বামপন্থী, কামপন্থী, যাই বলুন না কেন তারা। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর আজকের ডিবেট। দেখুন। র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘন্টার পর ঘন্টা আটকে ট্রেন, পিটিয়ে মেরে ফেলা হলো দিন মজুরকে। নাবালিকা খুন, ধর্ষণে রবিবার এভাবেই আগুন জ্বলেছিল বারুইপুরে। পুলিশ তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাণ্ডব ঠেকানো যায়নি। শুধুই কি জনরোষ, নাকি ছিল বড় কোনো ষড়যন্ত্র? শুধু নাবালিকা ধর্ষণ খুনি নয়, বারুইপুরে কিশোরকে কুপিয়ে খুনেও এলাকাবাসী ক্ষেপে উঠেছে স্থানীয় বাম নেতৃত্বের বিরুদ্ধে। একজন হিন্দু ছেলে মারা গেছে, তাই এরা আসছে না। এদের তো মুসলিম মারা গেলে তখন এরা উস্কানি দেওয়ার জন্য আসে। আমরা একদম জানবো না। লালকালি এফআইআর হবে, লালকালি চক্রবর্তীদের নিয়ে। তারপরে নাম পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষে বন্ধন করেছে যে এই লালকালিরা। আসুন লালকালি স্পটে আসুন। যাকে পিটিয়ে খুন করা হলো সেই ইন্দ্রজিৎ তাঁতি আসলে নির্দোষ? কে বা কারা ইন্দ্রজিৎকে টার্গেট করে লোক খেপালো? মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট।
পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। বারুইপুরকে অশান্ত করে তোলার ছবিটা অনেকটা মমতার জমানায় মুর্শিদাবাদ মালদহে হিংসা ছড়ানোর মতোই। মমতার হাতে এখন ক্ষমতা না থাকলেও কালীঘাট তৃণমূলের দোসর হয়েছে বামেরা। জাস্টিস ফর বারুইপুর স্লোগান তুলে আদতে হিংসা ছড়ানোর ফন্দি এঁটেছে বামেরা। সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে, আর তা দেখে জ্বলে পুড়ে যাচ্ছে তারা। শুভেন্দু অধিকারীর জমানায় মানুষের ভরসা ইন, ভয় আউট। পরিবর্তনের বাংলায় জিহাদিদের ঠাঁই হবে গারদেই। রিপাবলিক বাংলা। জবাব চায় বাংলা। আজকে জবাব চাইছি বাংলার মানুষের কাছে যে আপনার আমার বাড়ির একটি ছেলেকে, নির্দোষ একটি ছেলেকে, ভাবুন না, সত্যি ভাবি, আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ রয়েছেন ওই বয়সী ইন্দ্রজিৎ তাঁতির, ইন্দ্রজিৎ মণ্ডলের মতো বয়সী একটি ছেলে রয়েছেন। কারুর না কারুর কোনো না কোনো আত্মীয়, ছেলে হতে পারে, দাদা হতে পারে, ভাই হতে পারে, রয়েছেন, বাবা হতে পারে, রয়েছেন। ভাবুন একবার, সে আসছিলেন কোথাও থেকে, একটি নির্মম ঘটনা ব্যবহার করে, একটি অত্যন্ত দুঃখজনক নির্মম ঘটনা, ক্ষমার অযোগ্য ঘটনা ব্যবহার করে এই ইন্দ্রজিৎ তাঁতির মতো বয়সী আমাদের বাড়ির যদি কোনো ছেলেকে রাস্তায় পিটিয়ে জেহাদি শক্তিরা মেরে ফেলতো। প্রিয়জনকে ভাবুন, ভাবুন প্রিয়জনের কথা। কেন প্রশ্ন তুলব না? কেন প্রশ্ন তুলব না যে অ্যান্টি ন্যাশনাল, র্যাডিক্যাল, দেশদ্রোহী, দেশ বিরোধী শক্তিরা যারা বারুইপুরে নিজেদের সংগঠনের নামে শিকড় একেবারে বড় করে পেনিট্রেট করার চেষ্টা করছিল, শিকড় বাড়ানোর চেষ্টা করছিল, আমি কেন প্রশ্ন করব না? আজকে জবাব চায় বাংলায় যে এদেরকে কেন উপড়ে ফেলা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য কারা করছিল, কি বলছেন মুখ্যমন্ত্রী, দেখুন। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা না, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম, যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য, ওদেরও কিন্তু ছাড়া হবে না, তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। অ্যান্টি ন্যাশনাল, দেশদ্রোহী, বামপন্থী রাজনীতির নামে যারা দেশদ্রোহিতা করছে, লায়েক আলীর মতো লোকেরা যারা এখন পালিয়ে গিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হোক। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এদের সঙ্গে জোট করার কথা বলেছিলেন, মনে করা প্রয়োজন নয় কি? শুনুন। আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। আমার সঙ্গে রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার থাকবেন আইনজীবী, সন্ময় ব্যানার্জি রয়েছেন ইউটিউবার বিশ্লেষক, নীলাভ ব্যানার্জি রয়েছেন আইনজীবী, শুভম ব্যানার্জি রয়েছেন সিপিআই নেতা। আমি বিমল শঙ্কর নন্দকে দিয়ে শুরু করছি। বিমলদা, আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন অ্যান্টি ন্যাশনাল, র্যাডিক্যাল এদের হাত রয়েছে। আমি বলছি লায়েক আলীর মতো লোকেরা যারা উস্কানি দিয়ে এই একটি অত্যন্ত নির্দোষ যুবক রাস্তা দিয়ে মনে হয় যাচ্ছিলেন, টেনে নিয়ে গিয়ে গণপিটুনি দিয়ে খুন করে দেওয়া হয়েছে। তারপর গতকাল আবার একটা খুন হয়েছে, আর একটা দেহ পাওয়া গিয়েছে। আমি এই 3টে খুনের বিচারও তো আমাদের চাইতে হবে। ওই বাচ্চা মেয়েটির বিচার আমরা চাইছি, গলা ফেরে চাইছি, যতক্ষণ না হবে ততক্ষণ বলবো, কিন্তু এই 3টে খুনেরও বিচার প্রয়োজন। বিমল শঙ্কর নন্দ। না, প্রথমে
প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে মেয়েটির ওপর এরকম টর্চার হয়েছে এটা হেনাস ক্রাইম, এবং আমরা পরিষ্কার বলে দিচ্ছি যারা এই ক্রাইম করেছে তাদের কারো রেহাই নেই। এই দোষীদের বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে কেন, লোয়ার কোর্টেও যাবে না? আগে তো দোষী বাঁচাতে সরকার সুপ্রিম কোর্টে যেত, মমতা ব্যানার্জি সরকার কোটি কোটি টাকা ঢালতো। যত ক্রিমিনাল, যত চোর, যত চিটিংবাজ, যত ঘুষখোর, ধর্ষণকারী, তাদের বাঁচাতে সুপ্রিম কোর্ট অবধি চলে যেত। আমরা সেটা যাব না, আমাদের কড়া হাতে মোকাবিলা করব। আমরা মহিলাদের অসম্মান হলে যদি সামান্যতম কেউ অপরাধ করে ফেলে তার কি ভয়ঙ্কর সাজা হবে তারা দেখতে পাবে। সুতরাং সেটা আমরা বলেই দিচ্ছি, আমাদের এটা নিয়ে বলার কিছু নেই। আমি পরিষ্কার কতগুলো কথা বলি, এটা অদ্ভুত। আমি কিন্তু একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবেই কথাটা বলছি। সেটা হচ্ছে কয়েকদিন ধরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, অন্তত বিজেপি ক্ষমতায় আসার 10-15 দিনের মধ্যে এটা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে সে মেন স্ট্রিম লেফট হতে পারে, কট্টর লেফট হতে পারে, ঘন লাল হতে পারে, হালকা লাল, ফিকে লাল, যাদের সঙ্গে 4টে লোক নেই সেই লাল, তাদের সঙ্গে হয়তো 10খানা লোক আছে সেই লাল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে এই তৃণমূল। এবং মমতা ব্যানার্জির ভাষায় তারা কিন্তু একটা কি বলবো ইনফর্মাল যৌথ প্ল্যাটফর্ম করে ফেলেছে। ইনফর্মাল একদম ইনফর্মাল যৌথ প্ল্যাটফর্মের ইনফর্মাল, মমতা ব্যানার্জি তো ফর্মাল যৌথ প্ল্যাটফর্ম করতে বলেছেন, সেটা তো অলরেডি আছে। ইন্ডি জোট তো ফর্মাল যৌথ প্ল্যাটফর্ম, সেটা নিয়ে গোটা দুনিয়া মানে গোটা ভারতবর্ষে লড়ছেন, তো ওরা লড়ছেন এবং হেরে যাচ্ছেন। তিনি একটা ইনফর্মাল যৌথ প্ল্যাটফর্ম ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবাংলায় হয়ে গেছে। সেটা হচ্ছে যত পারো বিজেপি সরকারের বিরুদ্ধে প্রচার করো, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো। কিছুদিন আগে ওই ককরোচ জনতা পার্টি নামক একটি কী সব পার্টি তৈরি হয়েছিল, ওটাকে সামনে রেখে যেরকম বিজেপির বিরুদ্ধে কিছু বা রাষ্ট্রের বিরুদ্ধে, সিস্টেমের বিরুদ্ধে প্রচারটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এবারে সেটা হয়েছে। এরা কিন্তু কোথাও কোনো হিন্দু অত্যাচারিত হলে, হিন্দু মহিলার ওপর নির্যাতন হলে কিন্তু এরা কোথাও বলবে না। তোমার এই আগের আলোচনায় অঙ্কন দত্ত অনেক উদাহরণ দিয়ে গেছে, আমার কাছে রয়েছে, আমি আর সেই উদাহরণটা দেবো না। বাংলার অনেক জায়গা আছে, মহিষাদল হতে পারে, নর্থ বেঙ্গল হতে পারে, যেখানে ধর্ষকের নামটা মুসলিম, সেখানে কোনো কথা এরা বলবে না। কিন্তু কেবলমাত্র এরা ইয়েটাকে নিয়েছে, বারুইপুরটাকে নিয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে যে মেয়েটি মারা গেছে সে ওই সম্প্রদায়ের মেয়ে, এবং এবারে সেটাকে সামনে রেখে পরিষ্কার একটা বিশেষ সম্প্রদায়, আমি একদম নাম করেই বলছি, এরা মুসলিমদের উস্কানোর চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলে রাখা ভালো, যে সেই পরিবার কিন্তু শুভেন্দু অধিকারীর কথায় আশ্বস্ত। আমরা তার পরিবারের মেয়েটাকে ফেরত দিতে পারবো না নিশ্চয়ই, কিন্তু তার ন্যায় বিচার আমরা দেব, সেই পরিবারের পাশে থাকবো। আমার কথা হচ্ছে উত্তরপ্রদেশ আলোচনা হোক না হোক, একলাখ আহমেদের কথা যারা বলে তারা কিন্তু এই পশ্চিমবাংলায় যেখানে মহিলারা ধর্ষিত হয়, নামটা হিন্দু মহিলা হলে কোনো কথা বলে না। ফলে এই লেফট ন্যারেটিভ এটা খুব ডেঞ্জারাস। এই লেফট ন্যারেটিভের সঙ্গে পুরো মিশে গেছে এই তৃণমূল কংগ্রেসের একটা অংশ, এবং তারা মিলে কিন্তু এই ন্যারেটিভটা ছড়াচ্ছে, ফলে এরা অন্যায় করছে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, যে এরা একটা জিনিস বুঝতে পেরেছে, যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় যেভাবে যে বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসছে, এবং ক্ষমতায় আসার আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিটি প্রতিশ্রুতি যেভাবে পূরণ করছে, তাতে এদের আর সামনে কোনো আশা নেই। এদের বাড়িতে বসে বসে গপ্প মারতে হবে, নইলে পাড়ায় রকে আড্ডা মারতে হবে। আমি লাস্ট লাইন বলি। ফলে এদের লক্ষ্য একটাই, যেভাবে হোক ডিসক্রেডিট করো, যেভাবে হোক বিজেপিকে ছোট করার চেষ্টা করো। আমি কিন্তু স্পষ্ট করে বলে দিই, মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন হয়েছে। এখন সোশ্যাল মিডিয়া বাপু তোমরা একা ব্যবহার করতে পারো না, আমরাও ব্যবহার করতে পারি। সোশ্যাল মিডিয়া তোমরা যা করবে, অন্যায় করবে, আমরা কাউন্টার করব। আর এরপর যদি এই বারুইপুরে লায়েকের মতো লায়েকরা বাড়াবাড়ি করে, তাহলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। এত সাহস তো হাওয়া হয়ে গেছো কেন বাপু? সামনে এসো না, শুভম ব্যানার্জি, সাহস তোমার, সামনে এসো। সিপিআই নেতা আইনের মুখোমুখি দাঁড়াও। আমি প্রশ্ন করছি যে স্থানীয় মানুষ, আমাদের কাছে প্রচুর বাইট আছে, তারা বলছেন যে লায়েক আলীর মতো নেতাদের, এবং লায়েক আলীর কথা বলে বলছেন যে তাদের উস্কানিতে, তাদের প্ররোচনায় গণপিটুনি দিয়ে এইভাবে একজন নিরীহ মানুষকে, একজন নির্দোষ মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে। তোমার কি সেই ইস্যুটাকে কন্ডেম করার মতো আজকে তোমার পার্টি স্পেস দেবে? তুমি কি কন্ডেম করবে একজন নিরীহ মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা, একটি নির্মম ঘটনাকে ব্যবহার করে? এটা কেমন ধরনের শকুনের রাজনীতি, বলো শুভম? প্রথম কথা হচ্ছে, যে কোনো ধরনের মব ভায়োলেন্স বা মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে
সব থেকে বেশি গোটা দেশে লড়াই করেছে, আওয়াজ উঠিয়েছে কোনো রাজনৈতিক দল যদি কিছু থাকে সেটা বামপন্থীরা। বামপন্থী রাজনীতিতে আমরা মব লিঞ্চিং, মব ভায়োলেন্সের ঘোরতর বিরোধী, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বিজেপির শাসনে এই প্রথম 10 বছরে ভারতবর্ষে মব লিঞ্চিংয়ে মারা গেছে 189 জন মানুষ, এবং রেজিস্টার্ড মব ভায়োলেন্সের সংখ্যা গোটা দেশে 5,26,000। আর এই যে 189 জন মারা গেছে মব লিঞ্চিংয়ে, তার মধ্যে সিংহভাগ হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্য থেকে, যেগুলো প্রত্যেকটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। এবং আজকে এই যে বারুইপুরে যে মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটেছে, এটার দায়ও বিজেপি সরকারকেই নিতে হবে, কারণ বিজেপি ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে রাজ্যে শুধু 8খানা ধর্ষণের ঘটনা, শিশুকে খুনের ঘটনা ঘটেছে তাই নয়, মব লিঞ্চিং এ পিটিয়ে মারার ঘটনা শুরু হয়েছে, মব ভায়োলেন্সের ঘটনা শুরু হয়েছে। না শুভম, বিজেপি সরকারকে দায় নিতে হবে যে বাম একজন নেতার উস্কানিতে একটি সম্প্রদায়ের মানুষ একটি পার্টিকুলার জায়গায় একটা গণপিটুনি ঘটিয়েছে, এটা বিজেপি সরকারকে দায় নিতে হবে। সেই বাম দলটা বা সেই বাম নেতার কোনো দায় থাকবে না যে এখন পালিয়ে গিয়েছে। লায়ক আলীর দাইত্ব নেই, সিপিআইএম এর দায়িত্ব নেই, দায় হচ্ছে বিজেপি সরকার। রিপাবলিক বাংলা আমি প্রশ্ন করছি, কিছু বিশেষ সিপিআইএম এর একজন নেতার কথায় ইন্টারভিউ দেখেছে কিনা আমি জানি না, সিপিআইএম নেতার কথায় লিঞ্চিং হয়েছে, সিপিআইএম দায় নেবে না, সুজন চক্রবর্তী দায় নেবে না, বিজেপি দায় নেবে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমি অন্তত এলাকার সাধারণ মানুষের প্রচুর বাইট দেখেছি, সেখানে এলাকার সাধারণ মানুষ বলছে যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে 3 জন সরাসরি যুক্ত এই খুনে, এই ধর্ষণে, তারা এলাকায় বিজেপি আরএসএস। এবার আমি পাল্টা শোনা এই মিথ্যাটা ফাঁস করে দিই, এই মিথ্যাটা আমি ফাঁস করতে চাই। মেয়েটির কাকা, আমি বাইকটা রেডি করতে বলবো, মেয়েটির কাকা বাইক দিয়ে বলেছে যে যারা যুক্ত তারা কেউ বিজেপি এবং আরএসএস নয়। শুভমকে এক্সপোজ করার জন্য আমি বাইকটা রেডি করতে বলবো, বাইকটা একটু পরেই চলবে, তখন শুভম এক্সপোজ হবে। আমাকে ঠিক 2 মিনিট টাইম দাও, তার আগে আমি আসুনি লাভ একবার বিমলদা কাউন্টার করতে চাইছেন শুভমকে, বলুন বিমলদা, তারপর আসি প্রত্যেকের কাছে আসি। হ্যাঁ, আমি বাইকটা রেডি করতে বলবো। দায় নেওয়া বা না নেওয়া সেটা তো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে একজন বলছে, কিন্তু একটা রেসপন্সিবল শাসক দল হিসেবে আমরা পরিষ্কার বলছি, এই অপরাধ যে করেছে, একটা নির্দোষ লোককে পিটিয়ে যারা মেরেছে, যারা উস্কানি দিয়েছে, তারা এবারে বুঝবে আইন কাকে বলে, হোয়াট ল ইজ। ওয়েট করুন, দেখিয়ে দেবো, দেখুন, এইটুকু বলার ছিল। আমি কাকার বাইকটা শোনানোর আগে পিসিআর রেডি করছে, আমার ঠিক আর মিনিট খানেক লাগবে। আমি একবার সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, তথ্য তুলে ধরে শুভম অনেক কথা বলছে, বিভিন্ন জায়গায় লিঞ্চিং হয়েছে, বালিগঞ্জ ব্রিজে সাধু লিঞ্চিং অবধি চলে যাওয়া যেতে পারে, বামেদের সময় কাদের লিঞ্চিং করে পুড়িয়ে মারা হয়েছিল সবার কথা বলা হতে পারে। নীলাভ, আমি এরপরই তোমার কাছে আসি, তারপর সুদীপ্তদার কাছে যাবো। মব লিঞ্চিংটা খারাপ, সাধুদের পুড়িয়ে হত্যা করাটা ভালো। মব লিঞ্চিংটা খারাপ, দাউ দাউ করে পুড়িয়ে সাধুদের হত্যা করাটা ভালো, গুলি করে চাষিদের হত্যা করাটা ভালো। মব লিঞ্চিংটা খারাপ, মব লিঞ্চিংটা খারাপ। বেশ, সন্ময়দা এক সেকেন্ড, আচ্ছা একবার এক সেকেন্ড, আমি ক্লিয়ার করার জন্য একবার বাইকটা শোনাই। আরএসএস এর যোগ নেই, শুভমকে মিথ্যাবাদী প্রমাণ করব। আমি শুভমকে মিথ্যাবাদী প্রমাণিত করব অনেয়ার। ভালো লাগবে শুভম, অনেয়ার যদি আমি তোমায় মিথ্যাবাদী প্রমাণ করে দিই? ভালো লাগবে? কাকার বাইক, শোনো শুভম, শোনো, কালকেই বলেছো শুভম, শোনো, আমাদের একটাই আবেদন যেন অপরাধী কঠিনতম থেকে কঠিনতম শাস্তি পায়, এবং সেটা ফাঁসি। এছাড়া আমাদের কোনো অন্য কোনো নেই। পর্যন্ত পুলিশ প্রশাসন, সরকারের যে ভূমিকা, তাদেরকে সবটাই আমরা সন্তুষ্ট। মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বহুবার ফোন করেছে, ফোনে কথা হয়েছে আমাদের, এবং আজকের মাননীয় লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্র পল মহাশয়, তারাও এসেছিলেন, তারাও আমাদের সঙ্গে খুব সন্তোষিষ্টভাবে আলোচনা করেছে। সবটা আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে আমাদের, আমরা সবাই খুশি। প্রাথমিক স্তরে একটু হয়তো গাফিলতি হয়তো করেছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সম্পূর্ণ 100% আমাদের সঙ্গে ছিল। এমনকি সারা রাত আমাদের ক্যাম্পের পুলিশ এবং একজন এসআই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার যারা ছিলেন, তারা রাত্রে আমাদের সঙ্গে কিন্তু বাদামায় সব জায়গায় ঘুরেছে। আমরা যেখানে ডেড বডি তুলতে সেখানেও গিয়েছে। আমরা ওদের কাছে ডেড বডি আমরা ওদের কাছে অনুমতি নিয়েই তবে ডেড বডি আমরা নিয়ে এসেছি। এমনকি একজন আসামিকে আমরা ওদের কাছে তুলেও দিয়ে এসেছিলাম। ঠিক আছে, ফলে এই পক্ষে আমাদের এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। পরিপ্রেক্ষিতে পুলিশ, সরকার এখনো পর্যন্ত যা করে তাতে আপনারা আমরা সন্তুষ্ট।
না এই বাইকটা নয়, আমি পিসিআর কে বলবো এই বাইকটাও রেলিভেন্ট। তিনি বলছেন মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে, আজকে 6টার সময় বাইকটা চলেছে, আমি দ্রুত আরেকবার সেই বাইকটা নেব, শুভমকে আমি দেখাবো। তার আগে সন্ময় দা কাউন্টার করছেন, সন্ময় দা কাউন্টার করছেন। না কিশোর, আমি একটা কথা বলি, মানে শুভম কি বলছেন আমার কাছে খুব ইম্পর্টেন্ট নয়, আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, এখানে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টারমশাই আছেন বিমলদা, তিনি জানেন যে রাষ্ট্রবিজ্ঞানে বা আমরা এই সব চর্চা করতে গেলে একটা শব্দবন্ধ খুব বেশি ব্যবহার করি, সেটা হচ্ছে দ্য পার্টি উইথ আ ডিফারেন্স। আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে রাজ্যে যে সরকারটা চলছে, দি অ্যাডমিনিস্ট্রেশন, দি গভর্নমেন্ট উইথ আ ডিফারেন্স চলছে। তার কারণ পশ্চিমবঙ্গের মাটিতে আমরা সাম্প্রতিক অতীতে মোথাবাড়ি, শামশেরগঞ্জ একাধিক ঘটনা বলতে পারি, যেখানে যখন ঘটনা ঘটেছে তখন অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাটা কি ছিল। কোথাও দেখেছো সেই অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন আজকে আমি এলাম, আমি 7 দিন বাদে আবার আসছি? যে কনফিডেন্সটা মানুষের মধ্যে বিল্ড আপ করার জন্য যেটা দরকার, সেটা আউটপোস্ট তৈরি করা, 7 দিন বাদে আউটপোস্টটা আমি ওপেন করব। পুলিশের সঙ্গে স্পটে বসে মিটিং করছেন, পুলিশের অফিসে বসে, রাজ্যের সব পুলিশের থানাগুলোর সঙ্গে পর্যন্ত ভার্চুয়াল মিটিং করে সেখান থেকে নির্দেশ দিচ্ছেন। যারা ভাঙচুর করেছে তাদেরও একই সঙ্গে দোষী সাব্যস্ত করার শেষ কবে প্রশাসন দেখিয়েছে বলতো? গত 34 আর 15 বছর, 39, মানে আমি বলছি টোটাল 49 বছরের ইতিহাসে পুলিশ অন্যায় করলে শাস্তি হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন মব লিঞ্চিং করা মানুষের শাস্তি হবে। পুলিশকে দেখতে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, 3 জন পুলিশ কর্মীকে বলেছেন আমরা তোমার পাশে আছি, অর্থাৎ পুলিশের কনফিডেন্স বিল্ড আপ করা হয়েছে। পেছন থেকে যারা উস্কেছেন তাদেরও শাস্তি হবে, অর্থাৎ যারা মেরেছে তাদের শাস্তি হবে, যারা মব লিঞ্চিং করেছে তাদের শাস্তি হবে, এবং পেছন থেকে যারা উস্কেছেন তাদের শাস্তি হবে। 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে করা হবে না। এই যে যারা জাস্টিস ফর বারুইপুর বলে চাইছেন না, এরা জাস্টিস ফর অভয়ের সঙ্গে গুলিয়ে ফেলছেন পুরো ব্যাপারটা। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা ছিল? তিনি ওখান থেকে বসে বসে, ওই ঝাড়গ্রাম থেকে বসে বসে তার কর্মপদ্ধতি পরিচালনা করছেন। এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে গেলেন শুধু নয়, আমি বলছি এর পাশাপাশি আরেকটা ঘটনা আমি আমার খালি বারবার মনে পড়ছে। সাম্প্রতিককালে পার্ক স্ট্রিটে একটা ঘটনা ঘটেছিল, তোমার মনে আছে? যেখানে পুলিশ পিটিয়েছিল কিছু জেহাদি, এবং সেইখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পটে পৌঁছেছিলেন, পৌঁছে গিয়ে পুলিশ কর্মচারীদের সঙ্গে অভয় দিয়েছিলেন এবং 3 দিনের মধ্যে তাদের টাইট করে ছেড়ে দিয়েছিলেন। আমি বলছি যখন সরকার বা প্রশাসন সম্বন্ধে, যখন সমাজে ভয়ের এবং মান্যতার একটা ভূমিকা থাকে, তখনকার যে প্রশাসন আর মোথাবাড়ির সময় যারা প্রশাসন ছিলেন বা শামশেরগঞ্জের সময় যারা প্রশাসন ছিল, অর্থাৎ সেখানে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ সম্বন্ধে উস্কেছিলেন, মনে আছে তোমার? বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা নাকি 2-3 হাজার টাকা দিয়ে ইট ছুড়িয়েছে, ঢুড়িয়েছে, নতুন নতুন ন্যারেটিভ তৈরি করেছে। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখো, আমি বলছি দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ মুভিং ডিফারেন্টলি। আমি বলছি সরকারের, পুলিশের কোন পুলিশের লেথার্জি থাকতে পারে, সেই পুলিশের বলেছেন যে যাদের লেথার্জি থাকবে 1% যদি ল্যাপস থাকে তাহলে ব্যবস্থা হবে, সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং ডিজিকে 3 দিন সময় দিয়েছেন, 72 ঘন্টা সময় দিয়েছেন। আমার প্রশ্নটা হচ্ছে, যখন আমি স্বাধীনভাবে পুরোটা বিশ্লেষণ করব, তখন এই প্রত্যেকটা তথ্যকে আমাদের বিশ্লেষণ করা দরকার। যদি এটা বিশ্লেষণ না করা হয়, তাহলে কমপ্লিটলি একটা পলিটিক্যাল বায়াসনেস নিয়ে আমরা এই কাজটা করছি। আমি তার আগে একবার শর্মাদা একটু সঙ্গে থাকুন, আমি কাকার বাইকটা সম্ভবত পেয়েছি, যেখানে স্পষ্ট করছেন মেয়েটির কাকা যে এই যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে এরা বিজেপি আরএসএস এর কর্মী, এটা মিথ্যা কথা। শুভম যেটা বলছিল একটু আগে, সম্ভবত কাকার সেই বাইকটা আমি পেয়ে গেছি, একবার চালাবো, দেখুন। ধর্মের কোনো না দিয়ে খুঁজি করেছে, সারা যারা দেখেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে আরএসএস হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। নীলাভ বলবো কি কাকার কথার উত্তর দেবে? মেয়েটি নির্যাতিত, খুন হওয়া মেয়েটির কাকার উত্তর দেবে, তার সাথে ডিবেট করবে, কাকাকে নিয়ে আসতে হবে। উনি কি দায়িত্ব নিয়ে একটা কথা বললেন যে এটা একটা হিন্দু মুসলিম একটা ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা তোমরা করছো সেটাতে, যে তারপরে তিনি বললেন আরএসএস শুভম কানে কি কম শুনতে পাও? হিন্দু হিসেবে তাহলে ট্রিটমেন্ট করো। শুনেছি উনি বলছেন আরএসএস আর বিজেপির কোনো যোগ নেই, যারা এটা বলছে তারা মিথ্যা কথা বলছে। উনি বিজেপি একবারও বলেননি তুমি চালাও, কোথায় বিজেপি? আবার বাইক চালানো, উনি হিন্দু, অডিও আপ করে বাইকটা চালানো। শুভমের জন্য আমি শুধু এই এয়ার টাইমটা ওয়েস্ট করছি। আরো একবার চালাও, একবার বিজেপি বলেছেন শোনাও।
ধর্মের কোনো না দিয়ে খুঁজি করেছে। সারা রাত যারা জেগেছে, না হলে 100 লোক ছেলে ছিল, তার মধ্যে না বড় অঙ্কের সংখ্যা ছিল কিন্তু হিন্দু সম্প্রদায়ের সংখ্যা, আমাদের হিন্দু ভাই বোনেরা। এই জিনিসটা নিয়ে কেউ কেউ দেখছি আমরা মিডিয়া, কোনো মিডিয়া লিখছে যে RSS হিন্দু ছেলেরা এগুলো করেছে। আমরা কিন্তু পক্ষপাতিত্ব নয়, আমরা পরিবারের পক্ষ থেকে পক্ষপাতিত্ব নয়। বাইরে থেকে কোথায় কার কেউ বক্তব্য রাখছে আমরা শুনছি না, কিন্তু আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পরিবারের লোক হিসেবে বক্তব্য রাখছি। একটি অংশের মিডিয়া বলছে আরএসএস এর হিন্দু ছেলে। আরে ভাই, আরএসএস বলে তো একটু আগে এই আরএসএস এর কথাটা বললে এরএমি করলে ডিবেট একটা জিনিস হয়, এরএমি একটা জিনিস শুভম বলল একটু আগে, তুমি নিজে বললে যে আরএসএস বিজেপি ছেলেরা যুক্ত আছে, উনি বলছে আরএসএস যুক্ত নেই। নীলাভ কাউন্টার, এটা সঠিক নীলাভ কাউন্টার। দেখুন, পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দল যারা মানুষের দরবারে অভিশপ্ত এবং মৃতপ্রায় রাজনৈতিক দল সিপিআইএম, বিগত 2021 সালে 0 পেয়েছিল, এবার 0 থেকে 1 হয়েছে। তো 0 থেকে 1 পেয়ে কেউ এখন নিজেদের 100 মনে করতে পারে। তোমার কংগ্রেসের কত সিট? আচ্ছা, ওনাকে শেষ করতে দিন। আপনার বেলা উনি বলেননি, ও আপনার বেলা উনি বলেননি। আমার বলতে যাচ্ছ কেন? উনি কংগ্রেসের নয়, প্রথম কথা তুমি কংগ্রেসের কত? উনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন অনেক আগে পদত্যাগ করেছেন। আপনি জানতেন না? সেটা জানবো কি করে? আচ্ছা, আপনি শেষ করুন। এখানে দেখুন, ব্যক্তিগত আক্রমণ উনি করবে, এটাই সিপিএম পার্টির কালচার। কারণ 1990 সালে যখন বানতলার ঘটনাটা ঘটেছিল, ওই বানতলার ঘটনাটা মানে শুভমরা ভুলে গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার একটা ঘটনা। তখন তৎকালীন মুখ্যমন্ত্রী ওখানে বসে বলতো তুচ্ছ ঘটনা, ছোট ঘটনা। পরবর্তীতে 2011 সালের পরে বামেদের কোন মুখ্যমন্ত্রী তুচ্ছ ঘটনা করেছে? অসভ্যতা করবে না। আচ্ছা, ওনাকে বলতে দিন। শুভম, আপনার বেলা উনি বলেননি, আপনার বেলা উনি বলেননি। তুমি এখানে বসে আরএসএস সম্বন্ধে মিথ্যাচার করেছো। আরএসএস এর কাজ রাষ্ট্র নির্মাণ, ব্যক্তিত্ব নির্মাণ, হিন্দু ধর্মের হয়ে কাজ করা। তুমি তার নামে সেখানে মিথ্যাচারের বিরুদ্ধে তোমার মতো অসভ্যতা এখানে তুমি যে ওনাকে শেষ করতে দিন শুভম। আচ্ছা, কে যেন বলেছিল যে শরীর থাকলে যেমন জ্বর হয় তেমন ধর্ষণ হয়? কে বলেছিলেন এই কথাটা? কে বলেছিলেন? শুভম, উত্তর দাও। শুভম, উত্তর দাও। শুভম, উত্তর দাও। বেঙ্গলার ঘটনা কে ঘটেছিল? শুভম, উত্তর দাও। তারপর পালিয়ে গিয়েছিল। যে তৃণমূলের সরকার শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী 30 সেকেন্ড রানিং টেরাপে 34 বছর 30 সেকেন্ড পাপ করেছে। এত সহজে মানুষের আরে শুভেন্দু অধিকারী, আরে ওনাকে বলতে তো দিন ভাই। শুভম, ওনাকে বলতে দিন। আমি পরিষ্কার করে বলছি, দেখুন, ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় ঘটনা। এই ঘটনাকে আমরা কোনো মানুষ, কোনো সভ্য মানুষের পক্ষে সমর্থন করা সম্ভব না। কিন্তু এই ঘটনার পরে মুখ্যমন্ত্রী নিজে যেভাবে উদ্যোগ নিয়েছেন এবং পুলিশ এবং প্রশাসন মিলে যেভাবে গ্রেপ্তার করেছে, এর থেকে প্রমাণ হয়েছে আজকের বাংলায় ধর্ষকদের কোনো স্থান নেই। কিন্তু বিগত 34 বছরের বাম আমল এবং পরবর্তীকালে 15 বছরের তৃণমূল আমলে যেভাবে ধর্ষকদের বারে বারে বাঁচানো হয়েছে, এর ফলে জায়গায় জায়গায় ধর্ষণের একটা প্রবৃত্তি তৈরি হয়েছে। এই প্রবৃত্তি থেকে বারুইপুরের মতো নক্কারজনক ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলোকে আমরা বন্ধ করব। আমাদের সরকারই এই ধরনের ঘটনার ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মৃতপ্রায় রাজনৈতিক দল যারা একটা আসন পেয়ে নিজেদেরকে 100 মনে করছে, তারা তাদের রাজনীতি বাঁচানোর স্বার্থে আজকে তারা কি করছে? দুটো পয়েন্ট বলি, আমি দুটো পয়েন্ট এক নম্বর কথা হচ্ছে, মেয়েটির কাকা প্রথম বাইটে শোনালাম বললেন যে বিজেপি সরকারের উপর আস্থা আছে। দ্বিতীয় বাইট শোনালাম তিনি বললেন আরএসএস এর বা হিন্দুদের যে কথাটা বলা হচ্ছে আরএসএস এবং বিজেপি যুক্ত, সেটা নয়। ওটা স্পষ্ট করে আমরা কানে শুনতে পেয়েছি, আমি কানে এখনো শুনতে পাই, বয়স একটু বাড়লেও। আমি একটা পরিষ্কার কথা বলি, হাঁসখালিতে ধর্ষণ হয়েছিল 4 এপ্রিল 2022। তৃণমূলের এক নেতার ছেলে 14 বছরের একটি মেয়েকে রেপ করে পুড়িয়ে দিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন ও প্রেগনেন্ট কিনা দেখতে হবে। অর্থাৎ তিনি বিদেশ থেকে একটি ডিগ্রি ঝেড়ে এনেছিলেন একটা মানে ফেক ইউনিভার্সিটি থেকে, জানি না তিনি এই মানে মহিলাদের শরীর সংক্রান্ত কোনো ডিগ্রি এনেছিলেন কিনা, গাইনোকোলজি ডিগ্রিটাও ঝেড়ে মেড়ে এনেছিলেন কিনা। উনি দেখে বুঝে যেতেন যে ওটা একটা বোধহয় ইয়ে ছিল, প্রেগনেন্ট ছিল মেয়েটা। আর একটা কথা বলি, আমি বামেদের খুব একটা কথা বলতে চাই না, কারণ মৃতদেহকে মেরে কি হবে বলো তো? ওরা ঝগড়া করে নিজেরা রেলেভেন্ট হতে চায়। আমাদের বিরোধী আমাদের বিরোধী হওয়ার জন্য প্রতিযোগিতা করছে যে জিতবে সে বিরোধী হবে, আমরা তো আর হুইসেল বাজাতে পারি না। আমি পরিষ্কার একটা কথা বলি, আমি মেদিনীপুরের মানুষ, 1977 থেকে
1982 সেই সময় আমি দেখেছিলাম তখন যে দলের উনি প্রতিনিধি হয়ে এসছেন সে দল বামফ্রন্টে ঢোকেনি, তখন সিপিআই বাইরে ছিল। সিপিএম তখন সিপিআইকে যে হারে পিটিয়েছিল মেদিনীপুরে আমার নিজের চোখে দেখা, তারপরেও তারা ওখানে ঢুকেছিল, তারপরে এমএলএ এমপি হয়েছিল, তারপরে কিছু পয়সা কামিয়েছিল, 10টা লোককে ঢুকিয়েছিল। এদের সম্পর্কে আচ্ছা ও বলছে সিপিএম মৃত প্রায়, বাকিগুলো তো মৃত, বাকিগুলো তো মৃত, বাকিগুলো তো মৃত হয়ে গেছে। এখন তাদের সঙ্গে আমি তর্ক করে কি করবো? আমি আসি, আবার আসি, আমি দুটো বাইট শোনাবো, আমি দুটো বাইট শোনাবো। প্রথমে আজকে মেয়েটির পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে, শুভম যে বলছে আরএসএস বিজেপি যুক্ত আছে, এই ফেক ন্যারেটিভটা কিভাবে বাস্ট হচ্ছে। প্রথম কথা হচ্ছে মেয়েটির কাকা বললেন আরএসএস এর কেউ এর সঙ্গে যুক্ত নয়, মেয়েটির কাকার চেয়েও বেশি জানে লেফটরা বা সিপিএম যে কে যুক্ত, মেয়েটির কাকা স্পষ্ট বলে দিন। এবার শোনাই আজকে পরিবার দেখা করার পর এই সরকারের উপর, বিজেপি সরকারের উপর, শুভেন্দু অধিকারী সরকারের উপর আস্থা রাখছেন কি, নাকি তারা মনে করছেন বিজেপি যুক্ত ছিল, কি বলছেন তারা শুনুন একবার। আশ্বাস দিয়েছে খুব তাড়াতাড়ি দ্রুত কাজ হবে, বলে যে কাজ করে দেখিয়ে দেবো। ফুল আস্থা আছে ওনার উপরে, আমার ফুল আস্থা আছে, বিশ্বাস করছে বিচার হবে। ফাঁসির দাবি জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, একটাই বিচার, বিচারটা সলিড যেন হয় আমাদের। মুখ্যমন্ত্রী যেহেতু আশ্বাস দিয়েছে, তিনি প্রতিনিয়ত আমাদের খোঁজ নেন, ওভার দ্য ফোন কথা বলেন, আজকেরও আমাদের সাথে যথেষ্ট ভালোভাবে কথা বলেছেন এবং আমরা সম্পূর্ণ তার উপরে আস্থাশীল। আমরা অত্যন্ত খুশি তিনি যেভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন, যা যা বলেছেন এবং যেভাবে আশ্বস্ত করেছেন, তাতে তার প্রতি আমাদের পূর্ণ আস্থা প্রকাশ করছি। সুতরাং সিট তো গঠন হয়েছে, একটু অপেক্ষা করতে হবে। এরপর আমি শোনাবো যে একটা সেকশনের বাম আলট্রা লেফট যারা দেশদ্রোহিতা করছে, মুখ্যমন্ত্রী বলছেন ওখানে র্যাডিক্যাল ন্যাশনালিস্ট দের ভূমিকা ছিল। আমি আসি, ঠিক, আমি একটা বাইট শোনাতে চাই। হ্যাঁ, চলেছিল হরগোবিন্দ দাসের পরিবার, যে হরগোবিন্দ দাস যাদের পরিবার বাম রাজনীতি করতে বলে জানা গিয়েছিল সেই সময়, এবং তামান্নার মা যিনি লেফটের ক্যান্ডিডেট হয়েছিলেন, তারা আস্থা রাখছেন কি এই সরকারের ওপর, শুভেন্দু অধিকারীর ওপর? শুনুন। মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ উনি সময় দেওয়ার জন্য আর আমার কথা শোনার জন্য। এই নতুন সরকারের কাছে গিয়ে আমার সমস্ত কমপ্লেন আমি করেছিলাম, তো উনি পুরোপুরিভাবে আশ্বাস দিলেন এবং উনি কাজও করলেন, কিছু ঘন্টার মধ্যেই দুজনকে তুলে দিলেন। বিচার পাবেন আজকে মনে হচ্ছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী আজকে তো আপনাদের ডেকেছিলেন এখানে, হ্যাঁ। আপনারা খুশি? হ্যাঁ, খুশি হলাম। এই যে নতুন যে বিলটা আসলো, খুশি হলাম। এবার কি মনে হচ্ছে যে বিচার পাওয়া যাবে? হ্যাঁ, মনে হচ্ছে। শুভেন্দু অধিকারীর উপর ভরসা আছে? হ্যাঁ, ভরসা আছে। নতুন আইনের উপর ভরসা আছে? হ্যাঁ, ভরসা। সুদীপ্ততা রয়েছেন, সুদীপ্ত সরকার আইনজীবী, আগে তৃণমূলকে সমর্থন করতেন। এখন আমি জানতে চাইছি সুদীপ্তবাবু, এর আগের সরকারের আমলে একটা ধর্ষণ হলে যেরকম বক্তব্য আসতো বা যেভাবে হ্যান্ডেল হতো, আজকে মুখ্যমন্ত্রী নিজে গেলেন, বললেন পুলিশের পক্ষেও যদি, তরফ থেকেও যদি কোনো ল্যাপস থাকে, 1%ও থাকে, স্ট্রংগেস্ট অ্যাকশন হবে। তার সঙ্গেই বললেন, এর আগেও বলেছেন ক্যাপিটাল পানিশমেন্টও হবে এবং যারা অপরাধী তাদের শাস্তি হবে। এটাই তো অ্যাপ্রোচ হওয়া উচিত। সুদীপ্তবাবু, দেখো, আমি তোমাদের এই চ্যানেলে বসে আগেও বলেছি যে হিনেরিয়াস ক্রাইমগুলোতে কোনো রেয়ায়েত করা উচিত না, কারণ এখানে একটা জিনিস দেখতে হবে, যেখানে রাজনৈতিক যা হচ্ছে হোক, যে যার মতো পক্ষ নিচ্ছে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 6টার সময় একটা ক্রাইম শুরু হয়েছে, রাত্রি 2টো পর্যন্ত মেয়েটার ওপর প্রাথমিক অত্যাচার চলেছে। তা এই যে 6 ঘন্টার টাইমে দেখা যাচ্ছে যে পুলিশ, ওখানকার যে থানা, তারা সেই আকারে সক্রিয়তা দেখাতে পারেনি। তারা সেই ক্রাইমটাকে ডিটেক্ট করতে, তারা 6 ঘন্টাতেও ডিটেক্ট করতে পারেনি, পরের দিন পাবলিক গিয়ে বডিটা পেল। তো এই জায়গায় দাঁড়িয়ে লাস্ট 25-30 বছরে যে পুলিশের যে অধঃপতন হয়েছে, পুলিশের যে ইনভেস্টিগেশন করার ক্ষমতাটা যে আস্তে আস্তে পুলিশের থেকে চলে গেছে, এইটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ। কারণ এই যে রিক্রুটমেন্টগুলো হচ্ছিল, অধিকাংশ পোস্ট কোটা থেকে, স্পোর্টস কোটা থেকে পুলিশদেরকে প্রমোশন করে এএসআই, এসআই, ওসি পর্যন্ত বানিয়ে দিয়েছে। তাদের কোনো কোয়ালিটি, যে তারা যে আদৌ ইনভেস্টিগেশনে পারদর্শী বা তাদের প্রপারলি ট্রেন্ড কিনা, এখানে আমার তোমার দেখতে গিয়ে পুলিশের এই জায়গাটাকে পুরো 12টা বাজিয়ে দিয়েছে।
যার কারণে আজকে ডিটেকশন করাটা ক্রাইমকে মানে চটাং করে ডিটেকশন করা, যেটা পুলিশের প্রথম কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ ভোতা হয়ে গিয়েছে, আপনি বলছেন এরা দেখুন, একটা কথা বলি, কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়েছে, আবার অধিকাংশ ক্ষেত্রে কাজ দেখা যাচ্ছে পুলিশেরা কাজই করতে পারে। আমি ক্রিমিনালে ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের হয়ে যারা মামলা করে তারা ভালো করে জানে যে পুলিশের ইনভেস্টিগেশনের করার ক্ষমতা কি জায়গায় তলানিতে এসে ঠেকেছে। কি আমি আপনাকে একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, অধিকাংশ পুলিশ অফিসার তাদের কোয়ালিটি চেক হওয়া দরকার। আজকে যারা শিক্ষক যেমনি পড়াতে পারে না, পুলিশ ইনভেস্টিগেশন করতে পারে না। বোঝা উচিত আপনি একজন আইনজীবী, আপনি কি এগুলো চৌঠামের পর থেকে বুঝেছেন? চৌঠামের আগে তো আপনি দেখতেন তৃণমূলের ব্যাটিং করতেন, এগুলো তো পরে বুঝেছেন, তাই তো? আপনাদের চ্যানেলে, এখানে আগেও আপনাদের চ্যানেলে আপনি মানে আপনি তখন তৃণমূলের প্রতিনিধি হয়ে বসে আপনি তখন বলতেন এগুলো, তাই তো? তৃণমূলের মুখ্যমন্ত্রী বলেছি, তখনও বলেছি, দেখুন ক্রাইমটা যেটা হচ্ছে হিনেরিয়াস ক্রাইমগুলো যে এইগুলো হচ্ছে, এবং পুলিশের যে যারা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে আছে তাদের তো এই গাফিলতি নিশ্চয়ই কোথাও না কোথাও আছে, না হলে তারা আজকে যোগ্য ব্যক্তিদেরকে আজকে সাইফার করে বা সাইট করে আজকে অযোগ্য ব্যক্তিদেরকে আজকে পুলিশের বড় বড় জায়গায় বসিয়ে দিচ্ছে, যার ফলে তারা ক্রাইম ডিটেকশন করতে পারছে না। 15 বছর এবং তার আগের বাম সরকার এবং তৃণমূল সরকারের যে পাপ, সেই পাপকে তো বন্ধ করা যাচ্ছে, সেই পাপের ফল তো এখনো পুলিশ প্রশাসন অন্ধরে আছে, কারণ উনিও তৃণমূলের অন্ধরে ছিলেন, উনি এগুলো ভালো জানবেন। আমি বলছি তো, পুলিশের ডিটেকশন ক্ষমতা, ক্রাইম ইনভেস্টিগেশন ক্ষমতা অনেক হারে কমে গেছে, কমিয়ে দেওয়া হয়েছিল। যেটা এই যে স্পিডি ইনভেস্টিগেশন ঘটনাকে ধামাচাপা দিয়েছিল, আমার মনে হয় ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছিল, হাসকালিকে ধামাচাপা দেওয়া হয়েছিল, আরজিকরের বোন অভয়া তার বিচারের দাবিকে মুছে দেওয়ার চেষ্টা চলেছিল। দিনের পর দিন বাংলার বুকে দাঁড়িয়ে যখন মহিলাদের উপর নির্যাতন হয়েছিল তখন মমতা ব্যানার্জিকে খুঁজে পাওয়া যায়নি। আজকে উনি দেখছি দিনের বেলা, আচ্ছা উনি শেষ করুন, সুদীপ্ত দা শেষ করুন। দিনের বেলা মোমবাতি নিয়ে আমি এরপর একটা মুখ্যমন্ত্রীর বাইট শোনাবো, শুভেন্দু অধিকারী অন পুলিশ অ্যাকশন, তার আগে শেষ করুন। হ্যাঁ দেখুন, একটা কথা হচ্ছে সরকার নতুন এসছে, পুলিশ মন্ত্রী নতুন হয়েছে, তার কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে পুলিশের এই যে কুইক ডিটেকশন আর ইনভেস্টিগেশন করার যে ক্ষমতা, সেইটাকে ফিরিয়ে আনা। সত্যি আমি বলবো এটা একটা বিরাট মারাত্মক চ্যালেঞ্জ। আমি মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য শোনাতে চাই। পুলিশের তরফ থেকে যদি কোনো ল্যাপস থেকে থাকে তাহলে মুখ্যমন্ত্রী সেই বিষয়ে কি বলছেন আসছি। সুদীপ্ত দা, বিমল শঙ্কর দা এবং আমার সঙ্গে সন্ময় দাও রয়েছেন, আমি প্রত্যেকের কাছে আসি। শুভম রয়েছেন, আমি একবার মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো। নীলাভও রয়েছে, শোনাচ্ছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর, ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি, আমরা আমাদের পার্টেও পুরো অ্যানালাইসিস করেছি। প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। পুলিশের তরফ থেকে যদি ল্যাপস থাকে তাহলে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। এর আগের মুখ্যমন্ত্রীর আমলে প্রাইস পোস্টিং পাওয়া যেত, সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সন্ময়দা, তাও এই ন্যারেটিভ চালিয়ে অশান্তি সৃষ্টি করা, রেল লাইন উপড়ে ফেলা, একজনকে গণপিটুনি দেওয়া, এটা করছে কারা? সন্ময়দা, 30 সেকেন্ডস। দেখো কিশোর, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বেসিক্যালি সোসাইটি স্ট্রাকচারে না ক্রাইম ডিটেকশনের আগে একটা স্টেপ আছে যেটা নিয়ে আমরা কেউ আলোচনা করি না, সেটা হচ্ছে ক্রাইম প্রিভেনশন। অর্থাৎ এই ক্রাইম প্রিভেনশন করলে তো ক্রাইম ডিটেক্ট করতে হয় না। তাহলে এই বাচ্চা মেয়েটা মারা যাওয়ার আগেই অন্তত যদি প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় পায় সোসাইটির ক্রিমিনাল গুলো, এই লায়ক আলীর মতো লোকগুলো, তাহলে তো এই বাচ্চা মেয়েটাকে এইভাবে বেঘরে প্রাণ দিতে হয় না। আর বেঘরে প্রাণ দেওয়ার পর আমরা এখন অনেক কথা বলছি, কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ এই স্ট্রাকচারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব গড়ে তুলে গিয়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, যেখানে পুলিশ প্রশাসনকে ভয় পাই না, আইনের কানুনকে ভয় পাই না। রাজনৈতিক নেতারা ডিটেক্ট করবেন কাকে ধরবো কাকে ধরবো না, পুলিশ সিদ্ধান্ত নেবে পার্টির ইশারায়। এই জায়গা থেকে এন্টার স্ট্রাকচারটাকে বের করে আনাটাই কিন্তু এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম কাজ, এবং সেই কাজটাতে তিনি হাত দিয়েছেন বলেই বলতে পারছেন। আমার সব থেকে ভালো লেগেছে, বলেছে যে আমি 7 দিনের
মুহূর্তে স্পটে আবার আসবো। কবে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিক দিন রাজ্যের জ্যোতি বসুর হাতে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এবং প্রত্যেকবার একটু খেয়াল করে দেখো কিশোর, প্রত্যেকবারই অ্যাডমিনিস্ট্রেশনের ল অ্যান্ড অর্ডার অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকটা থাকতো রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে, বারি ফিউ টাইম জ্যোতি বসুর আমলে। আমার প্রশ্নটা হচ্ছে, কোনোদিন দেখা গেছে যেখানে দাঁড়িয়ে সেই স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমি 7 দিনের মধ্যে আসবো রিপোর্ট চেক করতে এই স্পটে? এটাই তো বাংলার মানুষ চাইছে। যারা অপরাধী তারা অপরাধী মনস্ক হয়, অপরাধী মনস্ক হলে অপরাধ সংগঠিত করার আগে যদি ভাবে যে এ রাজ্যের সর্বোচ্চ পর্যায়ের প্রশাসক আমার শাস্তিটাকে সুনিশ্চিত করবে, ক্যাপিটাল পানিশমেন্টের দিকে নিয়ে আসবে, তখনই তো সমাজ থেকে ক্রাইমটা প্রিভেনশন হয়। আর ক্রাইম প্রিভেনশন হলে ক্রাইম ডিটেনশনের দরকার হয়। আমি একটা তথ্য যে আলোচনা হয়েছে রিপিট করব না। গোটা ভারতবর্ষে 1 লক্ষ মানুষ পিছু পুলিশের সংখ্যা গড়ে 153। পশ্চিমবঙ্গে শুনবে 1 লক্ষ জনসংখ্যা পিছু পুলিশের সংখ্যা 98। পশ্চিমবঙ্গে সিভিক পুলিশের সংখ্যা 1,24,000। বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসনে কি 12টা বাজিয়ে গেছে। আসলে বাম আমল থেকেই পুলিশের রাজনীতি ঢুকিয়েছে, পুলিশকে দলীয় রাজনীতি করতে দিয়েছে, ঘুরিয়ে সিপিএম ওখানে সংগঠন বানিয়েছে, নাম না করে সংগঠন করেছে। আর ওখানে থানায় যেতে গেলে প্রথমে লোকাল কমিটির সেক্রেটারি LCS নইলে LCM এর কাছ থেকে লেখা নিয়ে যেতে হতো, তা নইলে পুলিশ ডায়েরি নিত না। গোটা বাম আমল থেকে পুলিশের যে ধ্বংস সাধন প্রক্রিয়া বামেরা শুরু করেছিল, তৃণমূল তার একদম 12টা বাজিয়ে দিয়েছে। আবার সেই ধ্বংস জায়গা থেকে পুলিশকে তৈরি করতে হচ্ছে। বারুইপুরে পুলিশের যে দেরিটা হয়েছিল, আগামী দিনে সেই দেরিটা যাতে না হয়, সঙ্গে সঙ্গে অপরাধীদের ডিটেক্ট করার মানে কাজ সেটা পুলিশ যাতে করে, অ্যাডিকুয়েট ট্রেনিং এর বন্দোবস্ত হচ্ছে। বারুইপুরে পুলিশকে মারধর করলো কারা? আমি একটা ভিজুয়াল দেখাতে চাই, আমি আসছি। ভিজুয়ালে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে গিয়েছেন যে ইনজিওর্ড পুলিশ অফিসারদের, যাদের কোট আনকোট জনরোষ, নাকি জনরোষ না প্ল্যান, হ্যাঁ রেল লাইন তুলে দিয়েছিল, প্ল্যান, এটা প্ল্যান। আমি দেখাবো একবার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখতে গিয়েছেন এবং হসপিটালে তিনি ভিজিট করছেন। ভিজিট করে তিনি আহত যারা পুলিশ কর্মী তাদের সঙ্গে দেখা করেন। সেই ফার্স্ট অন ভিজুয়াল দেখাচ্ছি। এটা জনরোষ নয়, প্ল্যান করে এদের উপর অ্যাটাক করা হয়েছিল, জেহাদি প্ল্যান, এটা অ্যাটাক করার অ্যান্টি ন্যাশনাল র্যাডিক্যাল প্ল্যান। সেই অনুসারে এই প্ল্যান কার্যকর করার চেষ্টা হয়, যদিও পরবর্তীকালে পুলিশ সিচুয়েশনের কন্ট্রোল নেয়। মুখ্যমন্ত্রী গিয়ে দেখা করছেন এবং দেখছেন। নীলাভ 30 সেকেন্ড। দেখুন, পশ্চিমবঙ্গে এই যে বলা হচ্ছে না কারা বিরোধী, পশ্চিমবঙ্গে আপনারাও দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাইট, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন একটা ফোরামে আসতে হবে। সত্যি আজকে একটা অলিখিত ফোরাম হয়েছে। এই ফোরামের যে নাম, সেই ফোরামের নাম হচ্ছে ককরোচবাদী সিপিএমুল। একদিকে ককরোচ পার্টি রয়েছে, এর সাথে সিপিআইএম আছে, বামপন্থী কামপন্থীরা রয়েছে, অতি বামরা রয়েছে, এর সঙ্গে তৃণমূল আছে। এই যে তৃণমূল এবং বামপন্থী ইকোসিস্টেম, এরা বিচ্ছিন্নতাবাদী শক্তির মদতে ভাবছে বাংলার মধ্যে অশান্তি তৈরি করা হবে। বাংলায় যে রাষ্ট্রবাদী সরকার চলছে, সেই রাষ্ট্রবাদী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এখানে বসে রয়েছে। কিন্তু তারা বুঝতে পারছে না এই রাজ্যে যারা সরকার চালাচ্ছে, সেই সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীর নাম আজকের দিনে জ্যোতি বসুও না, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় না। অপরাধীদের বিষয় জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে। কোনোভাবে অপরাধীদের বাঁচানোর দায়িত্ব এখানে বিজেপি নেবে না। অপরাধীদের ধর্ম দেখে নয়, দল দেখে না, বর্ণ দেখে না, অপরাধীদের আইনের আওতায় এনে আইনের শাসন নারী নির্যাতনে অভিযুক্ত বিধায়কের সংখ্যা 2006 বিধানসভায় 0, 2011 বিধানসভায় 7, 2021 বিধানসভায় 10। সেটাই আজকে বিজেপি নেতৃত্বাধীন 2026 বিধানসভায় 63। তার মধ্যে বিজেপির বিধায়ক 53। আমরা বলছি আগে এই 53 জন বিজেপির বিধায়ককে আগে দ্রুত আইনের মধ্যে আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে, ততদিন তাদের বিধানসভায় অ্যালাউ করা যাবে না। আর দ্বিতীয় হচ্ছে বারুইপুরের পাশে সুভাষগ্রাম স্টেশন, সেই সুভাষগ্রামে কালকে বিজেপি ব্রেকিং নিউজ আছে। শুভম 30 সেকেন্ড হয়ে গেছে। শুভম 30 সেকেন্ড শুভম বলতে চাইছে আরে চেঁচিয়ে কি লাভ হবে? আরে শুভম চেঁচিয়ে কি হবে? আমি ব্রেকিং নিউজ নেওয়ার আগে একটা কথা বলতে চাই। শুভম এক সেকেন্ড শুভম বলতে চাইছে বিজেপি, এক সেকেন্ড শুভম বলতে চাইছে বিজেপি এমএলএ এমপিদের বিরুদ্ধে
কেস আছে বলে সিপিএম উস্কানি দিয়ে গণপিটুনি দিয়ে একটা ব্যক্তিকে মেরে ফেলেছে, এই কথা বলছে শুভম। হিংসা প্ররোচনা দিচ্ছে শুভম। ব্রেকিং নিউজ আছে, ব্রেকিং নিউজ, সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে শোনা যাচ্ছে। ব্রেকিং নিউজ, খবর উঠে আসছে, বারুইপুর থানায় লিখিত অভিযোগ। বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী, লাহেক আলী, মোনালিসা সিনহা সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ করলেন। বারুইপুরের বিজেপির 4 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। তার কারণ তারা গিয়ে উস্কানি দিয়েছে এবং তার ফলে হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ উঠে আসছে। বারুইপুরের সূর্যপুরের ঘটনায়, গণপিটুনির ঘটনায় লাহেক আলী, সুজন চক্রবর্তী, মোনালিসা সিনহা সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ এসছে এবং গণপিটুনি এবং আরও যে খুন হয়েছে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে। উস্কানির ফলেই হয়তো এগুলো হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে। 10 সেকেন্ড সুদীপ্ত দা, 10 সেকেন্ড, একদম কনক্লুডিং, সময় নেই, 10 সেকেন্ড। একদম একটা কথা এখান দিয়ে পরিষ্কার যে আজকে যে মব লিঞ্চিং এর ঘটনাটা হয়েছে, যেমনি উস্কানিমূলক সিচুয়েশনের ওপর কেউ হয়তো উস্কানিমূলক সিচুয়েশন দিয়েছে, কিন্তু সেই জায়গায় এখানে পুলিশেরও ব্যর্থতা, কারণ তাদের প্রাথমিক ট্রেনিং এর মধ্যে আসে যে মবকে কিরম ভাবে কন্ট্রোল করা যায়। সেই মবকে কন্ট্রোলটা যে করতে পারেনি সেটাও কিন্তু তাদের একটা গাফিলতির মধ্যেই পড়ে। সত্যি সময় শেষ। আমি এই বলে শেষ করছি, মালদার ইংরেজ বাজারে একটি ক্লাস 6 এর মেয়েকেও ধর্ষণ করা হয়েছে, এর মধ্যে শেখ রবিউল বলে। হ্যাঁ, সত্যি এই ঘটনাগুলো আটকাতে হবে, এর প্রতিবাদ করতে হবে। কিন্তু শেখ রবিউল যখন ধরা পড়ে, শেখ রবিউলের কথা জেহাদি অ্যান্টি ন্যাশনাল ফোর্সরা বলে না বা রেললাইন উপরোতে যায় না। তারা রেললাইন উপরোতে যায় একটা ফেক ন্যারেটিভ নিয়ে যে বিজেপি RSS কোন ঘটনা ঘটিয়েছে, যেটা তারই মেয়েটির পরিবারের কাকা নস্যাৎ করে দেয়। আসলে এটি একটি ন্যারেটিভ। এই ন্যারেটিভের থেকে যতদিন পর্যন্ত এই ন্যারেটিভগুলো প্রিভেন্ট করা যাবে, বেঁচে থাকা যাবে, ততদিন পর্যন্ত সিকিউরিটি, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। নাহলে বারুইপুরের মতো ঘটনা হয়তো আবার ঘটবে, যেটা ঘটা একদমই অনভিপ্রেত। এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।